হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমি সুদেষ্ণা। আজ যার গল্প পাঠ করে শোনাবো তিনি শুভ মানস ঘোষ। গল্পের নাম বিকট একজোড়া পা। কথা না বাড়িয়ে আগে আমরা গল্পটা শুনে নিই। বিশ্বনাথ বলল, চোখ খুলতেই দেখি আমার মাথার দুপাশে বিকট একজোড়া পা, কিন্তু শরীরের বাকি অংশ অদৃশ্য, যেন কুয়াশায় মিলিয়ে গেছে। ছুটে গেল ঘুম। মহাবিপদ উপস্থিত। নার্ভ ব্রেক করলেই নিশ্চিত মৃত্যু। মরিয়া হয়ে গর্জে উঠলাম, খুব সাবধান, তুমি যেই হও আমাকে ছুঁলেই শেষ করে দেবো। বিশ্বনাথ থামল। বিশ্বনাথ আমার বন্ধু, শিলিগুড়িতে থাকে, ধর্মকর্মে খুব মতি, মহাকালীর ভক্ত। মাস 7 হলো আমার স্ত্রী রূপকিনী পোস্টিং হয়ে এসেছে শিলিগুড়ির ব্যাংকের ব্রাঞ্চে। আমি মাসের শেষে চলে আসি। দিন 2 বউ বাচ্চার সঙ্গে কাটিয়ে ভোরে ট্রেন ধরে কলকাতায় ফিরে যাই। শিলিগুড়িতে যে 2 দিন থাকি, একদিন বিকেল থেকে রাত পর্যন্ত জমিয়ে আড্ডা মারি বিশ্বনাথের সঙ্গে। বিজনেসম্যান বিশ্বনাথের শিলিগুড়িতে বড় কাউন্টার, বিশাল 2খানা রুম, একটায় সাজানো গোছানো অফিস, এক কোণে ছোট ওয়াশরুম, ভেতরে পুরনো নতুন কম্পিউটারের হরেক কিসিমের মালপত্রের ঠাসা গোডাউন ঘর। সবে ঠান্ডা পড়েছে। এসি বন্ধ করে জানলা খুলে রাখা আছে। আমার ছেলে গুড্ডুস খেলার ছলে বারবার ছুটে যাচ্ছে ঘরে। কিছু পরে ছুটে এসে কোলে ঝাঁপিয়ে গলা জড়িয়ে ধরছে আমার। ছেলের কাণ্ড দেখে রূপিণী বকাবকি করছিল, তাও বসার দিকেই যাচ্ছে না, দিচ্ছে ছুট আবার। তার উৎপাতে গল্পের প্রথম অংশটা ভালো শুনতে পাইনি, শুধু শুনেছি ব্যবসার কাজে গ্যাংটকে গিয়ে বিশ্বনাথ উঠেছিল একটা হোটেলে। সারাদিন কাজ সেরে খেয়ে দিয়ে শুতে গিয়েই ভূতের খপ্পরে পড়েছিল। আবার প্রথম থেকে বলো বিশ্বনাথ। আমি বললাম, রুমটার বর্ণনা দিয়ে আগে, তারপর কি ঘটেছিল পরপর বল। বিশ্বনাথ নতুন করে শুরু করলো। সিঙ্গল বেডরুম, বিশাল খাট, একপাশে অ্যাটাচড ওয়াশরুম। কম্বল টেনে নিয়ে টিভি দেখতে দেখতেই সারাদিনের ক্লান্তিতে চোখ জুড়িয়ে এলো ঘুমে। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ দেওয়ালের ঠকাস ঠকাস শব্দে ঘুমটা ভেঙে গেল। ঝটকা দিয়ে চেতনায় ফিরে কানে এলো ওয়াশরুমের কল খুলে গেছে, টপ টপ করে জল পড়ছে। গুড্ডুস ছুটে বেরিয়ে আসছিল ভেতরের ঘর থেকে। বিশ্বনাথের কথা শুনে কানে যেতে কই কই করে ছুটল ওয়াশরুমে। ওয়াশরুমটা দেখে এসে বলল, কই জল পড়ছে না তো বিচন কাকু। বিশ্বনাথ হেসে বলল, এখানে নয় বাবু, গ্যাংটকে যে হোটেলে ছিলাম তার কথা বলছি। কবে? যেদিন আমরা মা কালীকে দেখতে গেছিলাম। সেবকের করোনেশন ব্রিজের কাছে বিখ্যাত মন্দিরের মা কালীর কথা বলছে গুড্ডুস। গত মাসেই আমরা 4 জন দর্শন করে এসেছিলাম। সেদিনই ফেরার পথে শিলিগুড়ির কাছে হঠাৎ ফোন পেয়ে ব্যবসার কাজে তড়িঘড়ি গ্যাংটকে ছুটতে হয়েছিল, আগেই বলেছে বিশ্বনাথ। বিশ্বনাথ ঘাড় নাড়তেই ও বলে গুড্ডুস ঘুরে গেল। গাড়ি চলার ভোঁ ভোঁ শব্দ করে 2 হাত ডানার মতো মিলে আবার ছুটে গেল গোডাউনে। ঘুম ভাঙতেই ঠোকাঠুকির শব্দ বন্ধ হয়ে গেল। বিশ্বনাথ ঘটনায় ফিরল। ঘরে টিভির আলো কখনো নীলাভ, কখনো লাল বা হলুদ হচ্ছে। কম্বল সরিয়ে নেমে ওয়াশরুমে গিয়ে জলের কল বন্ধ করে টিভি বন্ধ করে এসে শুলাম বিছানায়। পাশের ঘরে কে দেওয়ালে শব্দ করছিল বুঝলাম না। কেউ কি মশারি টাঙাতে দেওয়ালে পেরেক ঠুকছিল? কিন্তু গ্যাংটকে এই শীতে মশা কোথায় যে মশারি টাঙাবে? খটকাটা রয়েই গেল মনে। কম্বল টেনে বুজে ফেললাম চোখ। ঘুম আসতে দেরি হলো না। ঘুমাতেই এবার স্বপ্নে আরও যেন স্পষ্ট শুনলাম শব্দটা, ঠাকাস
ঠাকাস ভেঙে গেল ঘুম। ধড়মড় করে উঠে বসে বুঝলাম স্বপ্ন নয়, আবার কেউ দেয়ালে কিছু ঠুকছে। তার সঙ্গে তাল মিলিয়ে ওয়াশরুমেও জল পড়ার শব্দ হচ্ছে, টপ টপ টপ। টিভিটাও আপনা থেকে চালু হয়ে গেছে। ঘরে তার আলো চমকে উঠছে, বাড়ছে, কমছে। আমি এবার একটু ঘাবড়েই গেলাম। সঙ্গে সঙ্গে শব্দটা থেমে গেল, কিন্তু ওয়াশরুমে জল পড়তেই থাকলো। নিচে নেমে বড় আলোটা জ্বালিয়ে দিলাম। ওয়াশরুমে গিয়ে কল বন্ধ করে দেখে নিলাম কলের প্যাঁচা আলগা হয়ে গেছে কিনা, কিন্তু না, কল ঠিকঠাকই আছে। পাশের ঘরের আওয়াজের ভাইব্রেশনে খুলে যাবে সম্ভবই নয়। আমার আর সাহস হলো না। রুমের দরজা খুলে বেরোই। কে আছে পাশের রুমে, দেওয়ালে শব্দ করছে কেন, খোঁজ নিয়ে আসি। টিভিটা যেমন চলছে চলতে দিয়ে ঘরের আলো নিভিয়ে খাটে এসে কম্বল গায়ে জড়িয়ে বসে রইলাম। আবার শব্দ হয় কিনা দেখব। এক দৃষ্টে চেয়ে আছি দেওয়ালের দিকে। বসে আছি তো আছি, দেওয়ালের শব্দ নেই। ওয়াশরুমও যেমন ছিল তেমনই আছে। টিভির স্ক্রিন রং বদলাচ্ছিল। আচমকা তপ করে নিভে গেল। অন্ধকারে ছেয়ে গেল ঘর। বাবা গো বলে মুখ গুঁজে ফেললাম কম্বলে। পাশের ঘরের লোকটা বোধ হয় তারই অপেক্ষায় ছিল। সঙ্গে সঙ্গেই আবার শব্দ। পরক্ষণে বেশ জোরের সঙ্গে ওয়াশরুমে জল পড়তে শুরু করলো। কম্বল থেকে মুখ বের করতেই দেওয়ালের ঠকঠকানি থেমে গেল, কিন্তু জল যেমন পড়ছিল পড়তেই লাগলো। বিশ্বনাথ একটু থেমে আবার আরম্ভ করলো। জল ফোর্সে পড়ছে, বালতি উপচে কলকল শব্দে নষ্ট হচ্ছে জল। তাও উঠতে পারছি না। ভাবছি কি কুক্ষণে যে এই হোটেলে উঠেছিলাম, যা হওয়ার হবে এই ভেবে কম্বলে মাথা মুড়ি দিয়ে শটান শুয়ে পড়লাম। তাতেই ব্লান্ডার হয়ে গেল। আমি কম্বলের তলায় সেঁধিয়েছি দেখে পাশের ঘরের অশরীরী দেওয়াল ভেদ করে তড়িৎ গতিতে চলে এলো আমার রুমে। খাটটা মচাত করে উঠল, গদিটা দেবে গেল। আমি কম্বল থেকে মুখ বের করে দেখি তালগাছের মতো বিশাল দুখানা পা আমার মাথার দুপাশে। আমি চেঁচিয়ে তাকে সাবধান করে আবার মুখ ঢাকলাম। শীতের মধ্যে কুলকুল করে ঘামছি। ভাবছি এই বুঝি গলা টিপে ধরল, কিন্তু না, তার বদলে লোকটা জায়গা বদলালো। পা দুটো সরিয়ে আমার কোমরের দুপাশে রাখলো। চাপের চোটে গদিশুদ্ধ আমার মাথাটা ছিটকে উঠল ওপরে। মা কালীর মতো বুকে একটা পা তুলে দিলেই বুকের হাড় পাঁজরা ভেঙে যাবে। বাঁচাও বাবা ভোলানাথ। তাতেই কাজ হলো। লোকটা টাচ করলো না আমায়। খাট মচমচ করে আমাকে ঘিরে হাঁটতে শুরু করলো। আস্তে আস্তে স্পিড বাড়ছে, যেন ছুটছে, পাক দিচ্ছে আমায়। তার সঙ্গে তাল মিলিয়ে আমার শরীরটাও পিং পং বলের মতো তড়াং তড়াং করে লাফাতে লাগলো। এই বুঝি ভেঙে পড়ল খাট। মা গো, চেঁচিয়ে উঠল রূপকিনী। আমি হলে ওখানেই হার্ট ফেল করতাম। বিশ্বনাথ বলল, ওই ঘটনার পর আমারও বিশ্বাস হচ্ছিল না বেঁচে আছি। পাক্কা 2 ঘন্টা ধরে হাঁটাহাঁটি চলল তার। লাফিয়ে লাফিয়ে ততক্ষণে কোমরের অবস্থা শেষ, আমার টনটন করছে। কি করে বুঝলি 2 ঘন্টা? আমি না শুধিয়ে পারলাম না। বিশ্বনাথ বলল, আমার হাতের ডিজিটাল ঘড়িটা ঘন্টায় ঘন্টায় বিপ সাউন্ড দেয়, তাতেই বুঝলাম। ও, তারপরে মুখটি এলো। লোকটা হঠাৎ খাট থেকে লাফিয়ে নিচে পড়ল। খট করে দরজার ছিটকিনি খুলে বেরিয়ে গেল। ওয়াশরুমে জল পড়ার শব্দও থেমে গেল। বুঝলাম আপাতত চলে গেলেও লোকটা আবার আসবে। ভোর হতে এখনও দেরি। যা রোগ, সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না। আস্তে আস্তে কোমরের ব্যথাটা কমে এলো। আমি দম বন্ধ করে শুয়ে আছি। উঠে পালাবো সে শক্তিটুকু নেই। মিনিট ছেড়ে ঘন্টা গড়িয়ে গেল, আর কিছু হলো না।
উল্টে ভাগ্য আমার অতি ভালো বলতে হবে। ঠিক তখনই বাইরে থেকে হোটেল মালিক কিরণের গলা ভেসে এলো। ধরে প্রাণ এলো। কম্বল ছুঁড়ে খাট থেকে নেমে গেট ঠেলে বেরিয়ে কিরণ বলে চেঁচিয়ে ঠকঠক করে কাঁপতে লাগলাম। গায়ে শুধু হাফ হাতা সোয়েটার, ঠান্ডায় কাঁপছি, ভয়ে কাঁপছি। মেরুদণ্ডের নিচে যেন হাড় কাঁপানো ঠান্ডা জলের স্রোত বইছে। কিরণের গায়ে আস্ত একটা কম্বল, পেছনে হোটেলের একজন অল্পবয়সী বাঙালি বেয়ারা। হঠাৎ প্রয়োজনে পুলিশ বিভাগের একটা হোমড়া ছোবড়া ভিজিটার এসে পড়েছেন। ঘুম থেকে উঠে তার রাত্রিযাপনের ব্যবস্থা করতে এসেছে সে। কিন্তু আমার ব্যবস্থা তখন কে করে? আমি কাঁপতে কাঁপতে ধপ করে বসে পড়লাম। কিরণ ছুটে এসে আমাকে তুলে ব্যালকনির কোণে রাখা চেয়ারে বসালো। কম্বলটা খুলে আমাকে ঢেকে ছেলেটিকে বলল, জল আনতে। জল এলে বোতলটা নিয়ে ঢকঢক করে সব জলটা খেয়ে ধাতস্থ হলাম। ঘন ঘন লম্বা শ্বাস টেনে সব খুলে বললাম। বলতে বলতে উত্তেজিত হয়ে উঠলাম। আজে বাজে রুমে আমায় থাকতে দিয়েছ কেন? আর একটু হলে প্রাণটাই যাচ্ছিল বলে বকাবকি জুড়লাম কিরণকে। কিরণ মাথা নাড়িয়ে না না করতে লাগলো। জানালো, রুমে তো সমস্যা নেই, লোকে আসে, আরামসে থাকে। দেখলাম এভাবে হবে না। আমি শাসালাম, সে যদি না বলে সব লিখে ফেসবুকে ছেড়ে দেবো, বদনাম হয়ে যাবে হোটেলের। ঠিক রোগের ঠিক ওষুধটি না পড়লে কাজ হবে কেন? কিরণ পথে এলো। সে যাতে ফেসবুকে না লিখি এই শর্তে সব খুলে বলতে রাজি হলো। দিব্যি গেলে বলল, কাল থেকে এই রুম তালা দিয়ে রাখবে। আরও জানালো, এর আগে এখানে যারা ছিল তাদের মধ্যে একজনই শুধু রিপোর্ট করেছিল দেওয়ালে ঠকঠকানির আর জলের শব্দ পেয়েছে, তাও তেমন কিছু নয়। তাই সে নিশ্চিন্তেই ছিল কিছু হবে না। যদি জানতো তার বেলায় এত বড় কাণ্ড হবে কিছুতেই থাকতে দিত না। যা শুনছো এ তো ভয়ঙ্কর ব্যাপার। বিশ্বনাথ থেমে গেল। গুড্ডুস ছুটে এসে আমার গলা জড়িয়ে ধরেছে, শুধোচ্ছে, গল্প শেষ হয়ে গেছে তোমাদের? আমার ভালো লাগছে না, বাড়ি চলো। গুড্ডুসের মুখটা বেজার মেরে গেছে। ঠিকই তো, বড়দের কথার মাঝে ছোটদের ভালো লাগবে কেন? কিন্তু গল্পের শেষটা না শুনে যাই কি করে? আমি তাকে একটু দাঁড়াও শোনা, হয়ে এসেছে বলতেই সে আচ্ছা বলে আমাকে ছেড়ে চলে গেল পাশের ঘরে। কেসটা কি ছিল বলো তো? গুড্ডুসকে আর সামলানো যাবে না দেখে তাড়াতাড়ি জানতে চাইলাম, রুমে কি কেউ সুইসাইড করেছিল? বিশ্বনাথ বলল, না, খুন। কিরণ যা বলেছিল বুঝেছিলাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। ঘরে ঢোকার পর থেকে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছিল। বোর্ডাররা বিরক্ত হয়ে কমপ্লেন করতে বন্ধ হয়েছিল বটে, কিন্তু মাঝরাতে ছেলেটা দেওয়ালে মেয়েটার মাথা এমন জোরে ঠুকে পিষে দিয়েছিল খুলি ফেটে মেয়েটি মারা যায়। তাকে মেরে ফেলার শব্দটিই শুনেছিলাম আমি। লোকটা করছিলেন বিশ্বনাথ দা। কই, এ তো পেতনি। রূপকিনী উত্তেজিত, অন্য বোর্ডাররা তার হামলা ফেস করেনি? আপনি করেছিলেন মানে নির্ঘাত আপনার রাশ হালকা, তাই খাটে উঠে নৃত্য করেছে। এখন থেকে দেখে শুনে হোটেলে উঠবেন। আমিও সায় দিলাম। কেউ হাজার চেষ্টা করেও ভূত দেখতে পায় না, কেউ না চাইতেই ভূত চলে আসে তার কাছে। তুই হলি যাকে বলে ভূত কপালে ছেলে। সাবধান বিশ্বনাথ। বিশ্বনাথের মুখ শুকিয়ে গেল। কিছু বলতে যাচ্ছিল, গুড্ডুস পরিমরি করে ছুটে এলো, আমাকে জড়িয়ে ধরে শুধুলো, বাবা জানায় কে গো? মাথায় তখনও গ্যাংটকের ঘোর। ভীষণভাবে চমকে ঘাড় ঘুরিয়ে গোডাউনের জানলার দিকে তাকিয়ে বললাম, কই, কেউ নেই তো। গুড্ডুস আছে বলে ঘাড় ঘুরিয়ে জানলার দিকে বিশ্বনাথের দিকে তাকালো। ভূত তোমায় কিচ্ছু করতে পারবে না ভীষণ কাকু। আমি আকাশ থেকে পড়লাম। তুই কি করে জানলি? জানি, আমাকে বাচ্চা পেয়েছো নাকি? আমি আরও অবাক, তুই তো বাচ্চাই। হ্যাঁ, আমি মোটেই বাচ্চা নই, তোমরাই বাচ্চা। গুড্ডু সজোরে হেসে উঠল।
বাচ্চারা যে এইভাবে হাসে তেমন নয়, বরং এই যে অ্যাডাল্ট মেয়েদের মতো খিলখিল করে হাসছে। রূপকিনী সবিস্ময়ে, এ কি, থাম থাম বলে হাত বাড়াতেই গুড্ডুস আমাকে ছেড়ে লাফিয়ে দূরে গিয়ে বলল, আমাকে তুমি তুলতেই পারবে না, কত বড় বড় পা দেখেছো আমার। চমকে উঠলাম। গুড্ডুসকে খেলার নাম করে পাশের ঘর থেকে বিশ্বনাথের অভিজ্ঞতার কথা শুনে নিয়েছে, নাকি ভূত প্রেতের আলোচনায় তার গায়ে হাওয়া বাতাস লেগে গেল। বাচ্চাদের নরম মনে এসব খারাপ প্রভাব ফেলে তাই নয়, চট করে টেনে নেয়। গুড্ডুসের মুখ দিয়ে অশরীরী মেয়েটাই কথা বলছে না তো? এখানে থাকা আর নিরাপদ নয় দেখছি। গুড্ডুস, চল বাড়ি চল বলে তাকে ধরতে যেতেই সে আবার হেসে দূরে সরে চোখ নাচালো। তোমাদের গল্প জানলায় দাঁড়িয়ে সব শুনে নিয়েছি। বিশ্বনাথ ভ্যাবাচাকা খেল। হ্যাঁ বাবা বলে বাচ্চা, ইস। রূপকিনী অসহায়ভাবে তাকালো আমার দিকে। হাওয়া খারাপ দেখে মুহূর্তে ছুটে গিয়ে জাপটে ধরলাম গুড্ডুসকে। গুড্ডুস ছটফট করতে লাগলো, বলল, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব না। কিন্তু ছাড়লেই আবার পাশের ঘরে ছুটবে। আমি জোর করে কোলে তুলে নিতেই গুড্ডুস হঠাৎ করে শান্ত হয়ে গেল। ছটফট করা দূরে থাক, নড়ছে না, একেবারে কাঠ। আর এ নিয়ে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বিশ্বনাথের কাছ থেকে বিদায় নিয়ে রূপকিনীকে নিয়ে বেরিয়ে পড়লাম। রিক্সা ধরে চলে এলাম বাড়িতে। দ্বিতীয় পর্বে যাচ্ছি। বাড়িটা ভাড়ার, ছোটোর ওপর ছিমছাম দোতলা বাড়ি। তালা খুলে ঘরে ঢুকে আলো জ্বালতেই গুড্ডুস যেন প্রাণ ফিরে পেল। গাড়ি গাড়ি করে আমার কোল থেকে নেমে উঠে পড়ল বিছানায়। তার খেলনা বাসটা নিয়ে বিছানার এ প্রান্তে ও প্রান্তে করতে লাগলো। অন্যদিন মুখ দিয়ে গোঁ গোঁ করে গাড়ির শব্দ করে, আজ মুখে শব্দটি নেই। গুড্ডুস আমার পথে কোনো গোলমাল করেনি। বড়দের মতো পাকা পাকা কথা বলছে না দেখে সে ঠিক হয়ে গেছে ভেবে রূপকিনী গলা তুলল, এসেই গাড়ি, চল হাত পা ধুবি, বাইরে থেকে এসেছিস। গুড্ডুস খেলায় পুরো মজে গেছে। রূপকিনীর মতো হাত ঠেলে দিল। আমি বারণ করলাম, ছাড়ো, খেলতে দাও, অনেকক্ষণ বোর হয়ে গেছে বেচারা। রূপকিনী কথা না বাড়িয়ে চিন্তিত মুখে চলে গেল ওয়াশরুমে। দরজাটাও দিল না। বুঝলাম বিশ্বনাথের গল্পের এফেক্ট। সেও বোধহয় জলের কলের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। ভাবতে ভাবতেই চিৎকার করে ওয়াশরুম থেকে বেরিয়ে আমায় জড়িয়ে ধরল, বলল, ওয়াশরুমে একটা মেয়ে। চোখ ঠেলে বেরিয়েছে রূপকিনীর। আমি ব্যস্ত হলাম, তুমিও দেখেছ? হ্যাঁ, দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, মাথার পেছন দিয়ে রক্ত গড়াচ্ছে। রূপকিনী চিৎকার জুগল, এই বাড়িতে আমি থাকবো না। বিশ্বনাথদার কাছে আজ না গেলেই হতো, গ্যাংটকে খুন হওয়া মেয়েটা চলে এসছে এখানেও। আমি দাঁড়াও বলে রূপকিনীকে সরিয়ে ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে ওয়াশরুমের গেট ঠেলে থ হয়ে গেলাম। কেউ নেই। দেওয়ালে রক্তের দাগ থাকার কথা, তাও নেই। আমি তার চোখের ভুল জানাতেও রূপকিনী সাহস করল না এসে দেখতে। ব্যালকনির দিকে এমার্জেন্সি ছোট একটা ওয়াশ স্পেস আছে। আমাকে সঙ্গে করে কোনো রকমে হাত পা ধুয়ে কাপড় বদলে ঘরে এসে তাকালো গুড্ডুসের দিকে। ঘরে এত কাণ্ড খেয়ালই নেই গুড্ডুসের, খেলায় আরও মেতে গেছে। বিভোর হয়ে আরও জোরে জোরে বাসটা চালাচ্ছে। আমি বললাম, আরে গুড্ডুস ওঠ, হাত পা ব্যথা হয়ে যাবে যে। গুড্ডুস উঠল না, ফিরেও তাকালো না। ঘোরের মতো বাস চালিয়ে যাচ্ছে, মুখ চোখ অস্বাভাবিক। ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে, হয়নি। বিশ্বনাথের ভয়ঙ্কর অভিজ্ঞতায় ভর করে হোটেলের মেয়েটাই নির্ঘাত রূপকিনীকে ছেড়ে গুড্ডুসের ঘাড়ে চেপে বসেছে। আমি গুড্ডুস বলে চিৎকার করে তার গায়ে হাত দিতেই ছ্যাঁকা খেলাম। গা বরফের মতো ঠান্ডা। অশরীরীরা হিমশীতল মহাশূন্যে থাকে, কারো ভাবনার টানে পৃথিবীতে নেমে এলে ঠান্ডা সঙ্গে করেই আসে। আমি মরিয়া হয়ে তার হাত থেকে কেড়ে নিলাম খেলনাটা।
সঙ্গে সঙ্গে গুড্ডুসের ঘোর কেটে গেল, স্বাভাবিক হয়ে গেল। রূপকিনীকে বললাম তাকে খাইয়ে দিতে। রাতের খাবার কিনেই এনেছিলাম, কিন্তু রূপকিনী তা গরম করতে করতেই গুড্ডুস ঘুমিয়ে পড়ল। অনেক চেষ্টা করা হলো তাকে জাগানোর, খাওয়ানোর, তোলাই গেল না। পরের দিন বেলা করে ঘুম ভাঙল গুড্ডুসের। রাতেই তার টেম্পারেচার নর্মাল হয়ে গিয়েছিল। সারা রাত প্রায় না ঘুমিয়ে কেটেছে আমাদের। ভয়ে গুড্ডুসকে টপকে রূপকিনী আমার থেকে চলে আসছিল আমার কাছে, থেকে চলে আসছিল আমার কাছে, বলছিল কালই যেন বাড়ি বদলাই আমি। কিন্তু সকাল হতে একটু ধাতস্থ হলো সে। গুড্ডুসও খাওয়ার জন্য বায়না ঝুলল। রূপকিনী তাকে গরম জামা পরিয়ে খাইয়ে দিতেই সব জড়তা কেটে গেল। ছুটে ছুটে বেড়াতে লাগলো সারা বাড়ি। সমানে কলকল করছে আর খেলনার কাছে ঘেঁষছে না। ডেঞ্জারাস জিনিস, এখনই ওটাকে বিদায় করা দরকার। আমি উঠে পড়লাম চেয়ার থেকে। সঙ্গে সঙ্গে কোথায় যাচ্ছ বাবা? আমি যাব বলে ছুটতে ছুটতে এসে গুড্ডুস কোমর জড়িয়ে ধরল আমার, একদম আগের গুড্ডুস। আমি তাকে কোলে তুলে হেসে বললাম, এত ছোটো না সোনা, আমার শরীর খারাপ করবে। শরীর খারাপ করবে কেন? আমার তো শরীর খারাপ করেনি বাবা। তাহলে কাল খেলে না কেন? ও তাই বলো। আমাকে অবাক করে দিয়ে গুড্ডুস বলল, কাল একজন ধরতে এসেছিল আমায়, তখনই তো কালী ঠাকুর এসে গেল, তার সঙ্গেই তো খেলছিলাম। তুমি বাসটা নিয়ে নিতে কালী ঠাকুরই তো বলল, ঘুমিয়ে পড়ো, আমি আছি, কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না। তার জন্যই তো ঘুমিয়ে পড়লাম। কালী ঠাকুর? সেই যে আমরা গিয়েছিলাম দেখতে, ব্রিজের কাছে বিরাট বড় কালী ঠাকুর। কাল ভীষণ কাকুর ঘরে জানলার সামনে দাঁড়িয়েছিল। কি মোটা মোটা পা গো, এত উঁচু মুখটাই দেখতে পেলাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। আমার কানে কানে বলল, তোমার কাকুকে বলে দাও আমি আছি, তার কেউ কিছু করতে পারবে না। সেটাই তো ভীষণ কাকুকে বলেছিলাম। নিমেষে সব রহস্য পরিষ্কার হয়ে গেল আমার। গ্যাংটকে যে মেয়েটা ক্ষতি করতে এসেছিল বিশ্বনাথের, সে কাল আমাদের পিছু পিছু এসে গুড্ডুসকেও ধরতে চেয়েছিল। মা কালীই বাঁচিয়েছেন। সেবক ব্রিজের ঠান্ডা আবহাওয়ার কালিমা। কেন গুড্ডুসের শরীর ঠান্ডা হয়ে গেছিল বুঝলাম। আমার আর তর সইল না। গুড্ডুসকে নামিয়ে ছুটে গেলাম বেডরুমে। বিছানা থেকে মোবাইল ফোনটা তুলে সুইচ অন করে বিশ্বনাথকে ধরতেই সে হাঁপ ছাড়ল। ইন্দ্র, এই তোদের কথা ভাবছিলাম, একবার যাই, খোঁজ নিয়ে আসি বাবুর। মোবাইল বন্ধ করে রাখিস কেন? কেমন আছে বাবু সোনা? গুড্ডুস ঠিক হয়ে গেছে, আমি বললাম। শোন, গ্যাংটকে তুই যাকে দেখে ভয় পেয়েছিলি, ভেবেছিলি মেয়েটা সে নয়, বরং তার হাত থেকে তোকে বাঁচাতে তোর পরম ভাগ্য যিনি এসেছিলেন তিনি স্বয়ং মা কালী। মা কালী? বড় বড় পা দেখেছিলি? তোকে বাঁচাতে তোর বিছানা ঘিরে পাক খাচ্ছিল। আমি গুড্ডুসের কথা শুনে সব খুলে বললাম, তুই তো তার পরম ভক্ত, সেদিনই আবার মায়ের দর্শন করেছিলি। মা তাই নিজেই চলে গেছিলেন তোকে বাঁচাতে। কাল গুড্ডুসকেও উনিই বাঁচিয়েছেন। বিশ্বনাথ কয়েক সেকেন্ড চুপ, তারপর তারও চোখ খুলল। জয় মা বলে চেঁচিয়ে বলল, সত্যি জাগ্রত মা। এমনি এমনি মিলিটারিরা পাহাড়ে ওঠার আগে মাকে পুজো দিয়ে যায়। এবার থেকে আমিও তাই করব। গল্প এখানেই শেষ। কেমন লাগলো তোমরা সবাই জানিও। গল্প বলি তাদের জন্য যারা গল্প শুনতে দৈবিক বলো অলৌকিক বলো গল্প শুনতে ভীষণ ভালোবাসে। বয়স্করাও আছেন যারা গল্প শুনতে খুব ভালোবাসেন, কিন্তু অনেকেই বলে পাঠান যে চোখের সমস্যার জন্য বই পড়তে পারেন না। আর অনেক ছেলেমেয়ে আছে, স্পেশালি ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়ে যারা আছে, বাংলাটা অনেকেই ভালো করে রিডিং করতে পারে না, কিন্তু গল্প শুনতে সবাই ভালোবাসে। তো তাদের জন্যই একটা করে গল্প সপ্তাহে পাঠ করে শোনানো হয়। তো আজকে ছিল লেখক শুভমানস ঘোষের এই গল্পটি।
কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই। আপনাদের জন্য প্রতি রবিবার একটি করে ঘটনা এবং সপ্তাহে একটি করে কোনো লেখকের গল্প নিয়ে বা উপন্যাস নিয়ে হাজির হই আমি সুদেষ্ণা। আজকের মতো এই পর্যন্ত, শুভরাত্রি জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।